নমস্কার বন্ধুরা, আমি এসএস আপনাদের সামনে আবার হাজির হলাম আমার নতুন ভ্রমণ কাহিনী নিয়ে। এবারে কিন্তু আর ট্রেনে বাসে নয়, সোজা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম 23 জানুয়ারি সকালবেলা মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম শিমলিপালের উদ্দেশ্যে। শিমলিপাল আসলে একটি টাইগার রিজার্ভ ফরেস্ট। প্রায় 65টি রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া যায় এই শিমলিপালে। শিমলিপাল জঙ্গলের মধ্যে ওড়িশা ইকোট্যুরিজমের 3টি থাকার জায়গা আছে। একটি হলো গুড়গুড়িয়া পাল, একটি হলো জামুনিয়া, আর তৃতীয়টি হলো বারেহেপানি। এই বারেহেপানিটি একটি বারেহেপানি ফলস আছে, তার থেকে 2 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। শিমলিপাল যাওয়াটা হঠাৎ করেই ঠিক হওয়ার দরুন আমরা 2 দিন আগে ঠিক করি যে বারেহেপানি ইকোট্যুরিজম রিসর্টেই আমরা থাকব। এটি জঙ্গলের মধ্যে, এবং এই জঙ্গলে ঢুকতে গেলে যে কোনো 2টি গেট দিয়ে ঢুকতে হয়। হয় পিঠাবাটা হয়ে ঢুকতে হবে, না হলে ঢুকতে হবে যোশীপুর হয়ে। আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো দেখে ঠিক করেছিলাম যে আমরা পিঠাবাটা দিয়ে ঢুকব। যাত্রা শুরু করবার আগে যখন গুগলে সার্চ করে দেখলাম যে পিঠাপাটা গেটটি যাবার জন্য কোন রাস্তা দিয়ে যেতে হবে, তখন দেখলাম যে একটি রাস্তা দেখাচ্ছে যা কিনা লোধাশুলির জঙ্গল ক্রস করে সরডিহা বলে একটি জায়গায় আমাদেরকে নিতে হবে ডান দিক, এবং তারপরে গোপীবল্লভপুর হয়ে রাস্তা ঢুকে গেছে একদম লুলুং রোডে, এবং এই লুলুং রোডের শেষে এই পিঠাপাটা গেটটি, এবং রাস্তার দূরত্ব দেখাচ্ছিল 200-250 কিলোমিটার মতো। সেই জন্য যখন আমরা যাত্রা শুরু করি সেদিন সকালে, আমরা কিন্তু একটু ধীরে সুস্থেই যাত্রা শুরু করেছিলাম। যাবার পথে প্রায় 6টি আমাদের টোল দিতে হয়েছিল। মোটামুটি খরচ হয়েছিল 500-520 টাকা মতো। যাই হোক, সমস্ত ডিটেলস কিন্তু আমি স্ক্রিনে দিতে যাচ্ছি, আপনারা দরকার মতো দেখে নেবেন। দুবার রাস্তায় চায়ের বিরতি নিয়ে আমরা মোটামুটি 11:30 নাগাদ পৌঁছে গেলাম লুলুং রোডে। এই লুলুং রোডটি যত দূর চলেছে সেই গিয়ে শেষ পর্যন্ত মিলিত হয়েছে পিঠাবাটা গেটে। প্রায় জঙ্গলের মধ্যে ঢুকে পড়া এই রাস্তাটি কিন্তু অত্যন্ত সুন্দর। দুপাশে কিছু কিছু জঙ্গল, তার সাথে ধানি জমিও কিছু রয়েছে। দেখতে দেখতে মন ভরে যাচ্ছিল, প্রকৃতির এত শোভা। যাই হোক, এই করতে করতে বেশ কিছুটা এগিয়ে আমরা পৌঁছে গেলাম পিঠাবাটা গেটে। এই গেটটির কাছে বেশ কয়েকটি থাকার জায়গা রয়েছে দেখলাম। এই লুলুং রোডের উপরে রিসর্টগুলি তৈরি হয়েছে, যেগুলি জঙ্গলের মধ্যে নয়, জঙ্গলের বাইরে, কিন্তু প্রাকৃতিক শোভা আছে অত্যন্ত। গেটে পৌঁছে আমি চলে গেলাম আমার রিজার্ভেশনের ডিটেলস নিয়ে কাউন্টারে। সেই কাউন্টারে গিয়ে একটি ফর্ম ফিল আপ করে ওনাদেরকে দিতে ওনারা সমস্ত রকম কিছু লিখে একটি স্লিপ আমাকে হাতে ধরিয়ে দিল। এখানে 3টি স্লিপ ছিল, এক একটি গেটে আমাকে দেখাতে হবে, এবং সেই অনুযায়ী ওনারা আমাকে এন্ট্রি দেবেন। বেশ খানিকটা সময় নিয়ে এই সমস্ত যত প্রসিডিওর আছে কমপ্লিট করে আমি গাড়ি নিয়ে এগিয়ে চললাম গেটের ভিতর দিয়ে। প্রথমত প্রতিদিন প্রতিজন হিসেবে এখানে কিন্তু এন্ট্রি ফি দিতে হয় 100 টাকা করে। যেহেতু আমরা 3 দিন ছিলাম এবং আমি এবং মা, সেজন্য টোটাল 600 টাকা, যা কিনা আমরা অলরেডি রিজার্ভেশনের সময়ই দিয়ে রেখেছিলাম। এছাড়া গাড়ি বাবদ আরও 300 টাকা, 100 টাকা করে প্রতিদিন, এবং সাথে যদি কেউ নিতে চান একটি গাইড, তাহলে তার জন্য দিতে হবে 400 টাকা। কিন্তু এই গাইড সিস্টেমটি হলো পিঠাবাটা গেট থেকে পিঠাবাটা গেট অবধি। তার মানে যিনি ডে ট্রিপ করবেন তার জন্য ঠিক আছে, কিন্তু যিনি গিয়ে ভিতরে থাকবেন তার জন্য কিন্তু এই গাইডের ব্যবস্থা থাকে না। এখানে একটি খুব পরিচিত রিসর্ট রয়েছে যার নাম অরণ্য নিবাস। এই অরণ্য নিবাসটি এই লুলুং রোডের উপরে
জঙ্গলে ঢোকার ঠিক আগে বাঁদিকে চলে যেতে হয়। এরপরে আমরা কিন্তু এগিয়ে চললাম জঙ্গলের রাস্তার দিকে। পিঠাপাটা গেট থেকে বেরোতে বেরোতে হয়ে গেল প্রায় 12টা। এর মধ্যেই জানতে পারলাম যে এই গেট থেকে আমাদের 3টি গেট পরপর পার করতে হবে। প্রথম গেটে আসলে আমাদেরকে জঙ্গলের মধ্যে এন্ট্রি দেবে। এই গেট থেকে পরবর্তী গেটের দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার। তারপরে আরও 30 কিলোমিটার গ্রামের রাস্তা রয়েছে, সাথে জঙ্গলের রাস্তা বা পাহাড়ি রাস্তা, সেই ধরে ধরে আমাদেরকে যেতে হবে। রাস্তা বলতে কিছুই নেই, এগুলোকে বলা হয় ফরেস্ট রোড, কারণ এখানে না আছে পিচ, না আছে কিছু, শুধুমাত্র মাটির রাস্তা। প্রথম 35 কিলোমিটার জার্নি বেশ কষ্টকারক, কারণ পাহাড়ি রাস্তা বেয়ে উপরে কখনো উঠতে হচ্ছে, কখনো নিচে নামতে হচ্ছে। মেঠো রাস্তা, তার মধ্যে যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে কাদা কাদা হয়ে যাচ্ছে এবং স্লিপ হয়ে যাবার ভয় থাকছে। যাই হোক, খুব ধরে ধরে চালিয়ে আমরা 15 কিলোমিটার বাদে পৌঁছে গেলাম দ্বিতীয় গেটে। এই দ্বিতীয় গেটটির নাম হলো ভজম গেট। এই ভজম গেট অবধি প্রথম গেট থেকে রাস্তাটা কিন্তু বেশ কষ্টকর। যাই হোক, এখানে আবার এন্ট্রি করিয়ে পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা শুরু করলাম। যেদিকে দুচোখ যায় সেদিকে শুধু জঙ্গল, আর কেউ কোথাও নেই। যাই হোক, এই করতে করতে দ্বিতীয় গেট পার করে আমরা পৌঁছে গেলাম 35 কিলোমিটার দূরে সেই লোকালয়ের অঞ্চলে। এখানে প্রকৃতির শোভা আবার অন্যরকম। জঙ্গল আছে, দূরে দূরে দেখা যায় পাহাড়ি জঙ্গল, এবং আমরা তার মধ্যে লাল মাটির রাস্তা ধরে এগিয়ে চলেছিলাম আমাদের বড়েপানি ইকো রিসর্টের দিকে। শেষ পর্যন্ত পৌঁছে গেলাম বড়েপানি ইকো রিসর্টে। ওখানকার স্টাফেরা আমাদেরকে অভ্যর্থনা জানিয়ে রুমে নিয়ে গেল। আমার এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও আসলে যাতে আপনাদের কাছে সেই ইনফরমেশন চলে যায়। এই ইকো রিসর্টটার পরিস্থিতি কিন্তু বেশ ভালো, এবং ঘরগুলো বেশ সুন্দর সাজানো গোছানো। আলমারি রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, বাথরুমটিও বেশ বড়, আর সাথে 2টি খাট। তাছাড়া টেবিল, চেয়ার, যা যা প্রয়োজনীয় মোটামুটি সব কিছুই রয়েছে। প্রায় সকাল 6টা থেকে এক নাগাড়ে গাড়ি চালিয়ে আমিও বেশ বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম। সেই জন্য ওনাদেরকে খাবার দিয়ে দিতে বললাম। যেহেতু মা খুব একটা বেশি হাঁটতে পারেন না, তাই ওনারা আমাদেরকে সাহায্য করবার জন্য খাবার ঘরেই সার্ভ করে দিলেন। খাবারের এলাহি আয়োজন, অনেক রকমের পদ, এবং সাথে আমিষ হিসেবে ডিম দেওয়া হয়েছিল। যাই হোক, এই ইকো রিসর্ট যখন বুক করা হয়েছিল তখনই ওনারা খাবার দামও ধরে নিয়েছিলেন। সেই জন্য 4 বেলার খাবার কিন্তু এই পুরো ট্যারিফের মধ্যেই দেওয়া ছিল আমার। যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। এর পরের দিন আবার এর পরবর্তী অংশ নিয়ে আপনাদের সামনে হাজির হব।